শব্দটা কি লিখছি? জিন। জিন। এটা একটা ডিএনএ। এই ডিএনএ এর ভেতরে অসংখ্য বেজ আছে। নাইট্রোজেনযুক্ত ক্ষার। কিন্তু এই ডিএনএ থেকেই তো ট্রান্সক্রিপশন করে তৈরি হয় মেসেঞ্জার আরএনএ, নাকি? ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে কি হয়? মেসেঞ্জার আরএনএ। এমন আরএনএ যার ভিতরে একটা গোপন মেসেজ আছে, তাই নামই তো মেসেঞ্জার আরএনএ, নাকি? জি স্যার। ইয়েস স্যার। এখন এই ডিএনএ এর কোন জায়গা থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে? একটা ডিএনএ তো অনেক লম্বা থাকে। ডিএনএ কি সব জায়গা থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে? স্যার যেখানে জিন থাকবে। হ্যাঁ, একদিন একটু আলাপ করছিলাম মনে হয়, নাকি? জি স্যার। ডিএনএ এর যে স্থান থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয় ওই স্থানের নামই হচ্ছে জিন। এবং এমন মেসেঞ্জার আরএনএ তৈরি হবে, একটা হাঙ্কি বাঙ্কি আরএনএ তৈরি হলে হবে না। এমন মেসেঞ্জার আরএনএ তৈরি হতে হবে, সেই মেসেঞ্জার আরএনএটা যেন রাইবোজোমের মধ্যে ঢোকার পরে রাইবোজোম সেই মেসেজটা পাঠ করলে এমন সব অ্যামাইনো অ্যাসিড এনে যেন জোড়া লাগাইতে পারে, যাতে করে একটা সুন্দর প্রোটিন তৈরি সম্ভব হয়। এখন খেয়াল করো, প্রোটিন তারও কিন্তু নির্দিষ্টতা আছে। যেমন মনে করো, আমার কোষের মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে 20 ধরনের। গ্লাইসিন, অ্যালানিন, লিউসিন, সিরিন, থ্রিওনাইন, ট্রিপ্টোফ্যান, এগুলো সব অ্যামাইনো অ্যাসিড। এগুলো দিয়ে জোড়া লেগে লেগে প্রোটিন তৈরি হবে। এখন কিভাবে তৈরি হবে? তোমার কি মনে লইলো আর খালি এইটার সাথে এইটা জোড়া লাগাইলাম, আর এটা লাগাইলাম, জোড়া লাগাইলাম, এই জোড়া লাগাইলাম, প্রোটিন হয়ে গেল? ইচ্ছা মতো তুমি বানাইতে পারবা না। তোমার কোষের ভেতরে যে সকল প্রোটিন আছে, ওই সকল প্রোটিনের একটা নির্দিষ্ট গঠন বৈশিষ্ট্য আছে। আমাদের কোষের ভিতরে যে প্রোটিন থাকে তাদেরকে দুইটা ভাগে ভাগ করা যায়। কোন জীবের মধ্যে, দেহের মধ্যে যে প্রোটিন থাকে তাকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলে গাঠনিক প্রোটিন, আর একটাকে বলে কার্যকরী প্রোটিন। আমি একজন মানুষ, আমার চামড়া, মাংস, হাড়, রক্ত, কলিজা, মাথার ব্রেন, ফুসফুস, সমস্ত কিছু তৈরি হয়েছে কি দিয়ে? প্রোটিন। এই প্রোটিনটার নাম গাঠনিক প্রোটিন। আর আমার দেহের মধ্যে প্রত্যেকটা কোষের মধ্যে বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে। সেই রাসায়নিক বিক্রিয়াগুলো কন্ট্রোল করে এনজাইম আর হরমোন। এরাও প্রোটিন, কিন্তু কেমন প্রোটিন? কেমন প্রোটিন? কার্যকরী প্রোটিন। এখন প্রত্যেকটা প্রোটিনের একটা নিজস্ব গঠন বৈশিষ্ট্য আছে। এই আমার চামড়া দেখতে যেমন, আমার হাড় দেখতে কি তেমন নাকি? না স্যার। আমার মাংস, তাও না। আমার কলিজা,
আমার ফুসফুস, আমার অগ্নাশয় সব আলাদা আলাদা না? জি স্যার। সবই তো প্রোটিন, আলাদা আলাদা কেন? কারণ এই গঠন বৈশিষ্ট্য ভিন্ন, সবই তো ওই 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হবে, তাহলে এত ভেরিয়েশন কেন? এই জন্য ভেরিয়েশন, মনে করো চামড়া তৈরি করতে আমার যে প্রোটিন লাগবে, একটা এক্সাম্পল দিয়ে বলি, চামড়া তৈরি করতে আমার এমন একটা প্রোটিন লাগে যার নাম হচ্ছে কেরাটিন। এই কি প্রোটিনের নাম কি, কেরাসিন নাকি না কেরাটিন? কেরাটিন। আবার কেরাসিন বললো না। এখন এই কেরাটিন তৈরি করতে আমার মনে করো ফর এক্সাম্পল 5টা অ্যামাইনো অ্যাসিড লাগবে, কিন্তু এটা সংক্ষেপে বলার জন্য বলছি, এমন কোনো প্রোটিন নাই যার মধ্যে সবচেয়ে কম যে ছোট প্রোটিন তার মধ্যে 58টা অ্যামাইনো অ্যাসিড লাগবে। সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন হচ্ছে কোনটা জানো? ইনসুলিন। ওইটা তৈরি করতে গেলেও 58টা অ্যামাইনো অ্যাসিড লাগবে। ইনসুলিন একটা হরমোন। তো যাই হোক, আমি সংক্ষেপে বললাম, মনে করো 5টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন তৈরি করবে। সেই 5টা অ্যামাইনো অ্যাসিড কি? গ্লাইসিন, তারপরে লিউসিন, সিরিন, মিথিওনাইন, টাইরোসিন। কয়টা হলো? 5টা হয়েছে না? মনে করো এই 5টা অ্যামাইনো অ্যাসিড জোড়া লাগলে তৈরি হবে কেরাটিন। 5টা তো না, লাগবে তো 50টা বা 500। আমি সংক্ষেপে বললাম, আমি তার 50টা এনে লিখতে পারবো। এই 5টা তোমার যদি মনে চায় তুমি এই 4টা জোড়া লাগাবা, লাগাইতে পারবা, কিন্তু তাতে কেরাটিন আর হবে না। এই মাথা থেকে একটা বাদ দাও, মাঝখান থেকে একটা বাদ দাও, শেষ দিয়ে একটা বাদ দাও, 5টাই লাগবে। দ্বিতীয়ত, এই যে সিকোয়েন্স বা সিরিয়াল, এই সিরিয়ালও তুমি উল্টাইতে পারবা না। লিউসিনটারে এখানে দিবা, গ্লাইসিনটা এখানে দিবা, দিতে পারবা, তাইলে আর কেরাটিন থাকবে না, হয়ে যাবে অন্য একটা কিছু। তার কারণ প্রত্যেকটা প্রোটিনের একটা নির্দিষ্ট গঠন বৈশিষ্ট্য আছে। বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। এটা শুধু এই চামড়া, হাড়, মাংস, কলিজা এগুলোর জন্য না, প্রত্যেকটা এনজাইমের ক্ষেত্র, প্রত্যেকটা হরমোনের ক্ষেত্র। ইনসুলিন একটা হরমোন, আবার গ্লুকাগন একটা হরমোন, কত যে হরমোন আছে। এডিএইচ একটা হরমোন, কিন্তু কোন হরমোনের বৈশিষ্ট্য, গঠন বৈশিষ্ট্য একটার সাথে আরেকটা হুবহু মিল নাই, প্রত্যেকটা গঠন বৈশিষ্ট্য আলাদা। মনে করো ইনসুলিন তৈরি করতে এই সিকোয়েন্সটা লাগবে, তুমি যদি এই সিকোয়েন্সটা কমায় দাও, বাড়ায় দাও, চেঞ্জ করে দাও, তাহলে আর ইনসুলিন হবে না, হবে অন্য একটা কিছু। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। এখন তুমি যদি মনে করো এই কেরাটিন তৈরি করবা, তাহলে এই গ্লাইসিন, এই লিউসিন এইভাবে জোড়া লাগালে তোমার কেরাটিন তৈরি হবে। এখন তুমি তো এমন ভাবে এই প্রোটিন গুলো জোড়া লাগাইতে হবে, তোমার এমন একটা এমআরএনএ আসতে হবে, সেই এমআরএনএ এর মধ্যে এই গ্লাইসিনকে ডেকে নিয়ে আসবে যে টিআরএনএ। মনে করো এই হচ্ছে টিআরএনএ, এই টিআরএনএ এর এন্টিকোডন হচ্ছে মনে করো সিসিইউ। এই টিআরএনএটা শুধুমাত্র গ্লাইসিনকে নিয়ে যায়, অন্য কাউকে নেয় না। ফর এক্সাম্পল, আবার আরেকটা টিআরএনএ মনে করো এরকম, যে টিআরএনএ এর এন্টিকোডন মনে করো AUC, এই টিআরএনএ মনে করো লিউসিনকে নিয়ে যেতে পারে। এখন তোমার এই গ্লাইসিন, তারপর লিউসিন, এগুলো যদি এনে পরপর জোড়া লাগতে হয়, তাহলে তোমার এই এমআরএনএ এর মধ্যে এমন কোডন থাকতে হবে যেন এই টিআরএনএটা কি সে ডাকে, অন্য কাউকে না ডাকে, তাই না? তা নাহলে কি এই গ্লাইসিনটা এখানে ঢুকতে পারবে? না স্যার। তার মানে এই টিআরএনএটাকে ডাকতে হলে এই এমআরএনএ এর মধ্যে এটার কোডন থাকতে হবে GGA, এই কোডন থাকতে হবে, তা নাহলে হবে না। এই টিআরএনএ কে ডাকতে হলে কোডন থাকতে হবে UAG ফর এক্সাম্পল। এটা আবার তো স্টপ কোডন হয়ে গেল, এটা আসলে হবে না, এটা চেঞ্জ করে দেই, USG দেই, মনে করো জি, তাহলে এটা আবার স্টপ কোডন এসে গেছে, তাহলে জি যদি দেই তাহলে এটা দিব সি। এখন এই
এই টিআরএনএটাকে যদি ডাকতে হয় তাহলে এই কোডনটা মেসেঞ্জার আরএনএ এর মধ্যে থাকতে হবে, অন্য একটা থাকলে কি এটা আসবে? না স্যার। সুতরাং এইটারে যদি প্রথমে ডাকি ও আসবে গ্লাইসিনকে নিয়ে, তারপর যদি এই কোডনটা থাকে তাহলে এটারে ডাকবে, ও আসবে মনে করো এই লিউসিনকে নিয়ে। ঠিক এরকম ভাবে গ্লাইসিনের পরে লিউসিন, তারপর সিরিন, মিথিওনাইন, থ্রিওনাইন, এরকম সব একটার পর একটা আসতে হলে ওই এমআরএনএ এর মধ্যে ওই রকমেরই সুনির্দিষ্ট কোডন থাকতে হবে। ওই কোডন যেন ওই বিপরীত অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএটাকে ডাকে, যে টিআরএনএ তার জন্য অ্যামাইনো অ্যাসিড যেটা বরাদ্দ আছে সেটা নিয়ে আসলে পরে যেন এই রকমের একটা সিকোয়েন্স তৈরি হয়, তাহলেই শুধুমাত্র কেরাটিন তৈরি করা সম্ভব হবে, না হলে হবে না। হবে না স্যার। একটা অ্যামাইনো অ্যাসিড কম বেশি হলে যেমন হবে না, আগে পরে হইলেও হবে না। ঠিক কোষের ভিতরে যত রকমের এনজাইম অথবা হরমোন অথবা এই সব উপাদান তৈরির জন্য যত প্রোটিন তৈরি হোক না কেন, লাগুক না কেন, প্রত্যেকটা প্রোটিনের আলাদা আলাদা গঠন বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আছে, এবং ওই প্রোটিনটা তৈরি করতে গেলে অবশ্যই ওই অ্যামাইনো অ্যাসিড গুলোকে নিয়ে আসতে গেলে যে কোডন লাগবে সেই রকমের কোডনওয়ালা একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হতে হবে। যে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে তার মধ্যে যদি ওই রকমের সুনির্দিষ্ট কোডন না থাকে তাহলে সেই মেসেঞ্জার আরএনএ দিয়ে কিন্তু সাকসেসফুল কোনো প্রোটিন তৈরি করা সম্ভব হবে না। কথা বুঝছো? জি স্যার। আমাদের দেহের ভিতরে যত শত রকমের এনজাইম তৈরি হয়, ডজেন ডজেন ধরনের হরমোন তৈরি হয়, ডজেন ডজেন ধরনের প্রোটিন তৈরি হয়, প্রত্যেকটা প্রোটিন তৈরির জন্য একটা অন্তত এমআরএনএ দরকার, প্রত্যেকটা এমআরএনএ তৈরির জন্য একটা জিন দরকার। তাহলে বোঝা গেল আমাদের ডিএনএ এর ভিতরে এরকম শত শত জিন আছে। বোঝা গেল না যায় নাই? বোঝা গেছে স্যার। প্রত্যেকটা জিন অনবরত মেসেঞ্জার আরএনএ তৈরি করতে থাকে, যার যে দায়িত্ব সে সেই অনুযায়ী মেসেঞ্জার আরএনএ তৈরি করে, ওই মেসেঞ্জার আরএনএ তার মতো করে প্রোটিন তৈরি করে, ওই প্রোটিন তার যেখানে কাজ করা দরকার সেখানে গিয়ে কাজ করে। তাহলে জিন কি? জিন হচ্ছে ডিএনএ এর সেই স্থান যেখান থেকে এমন একটা এমআরএনএ তৈরি হবে, ওই এমআরএনএ একটা পরিপূর্ণ প্রোটিন তৈরি করতে পারবে। একটা পরিপূর্ণ প্রোটিন তৈরি করতে গেলে যতগুলো কোডন থাকা দরকার, আনুষঙ্গিক যত তথ্য দরকার, সকল তথ্য বহন করে যে এমআরএনএ, সেই এমআরএনএ ডিএনএ এর যে জায়গা থেকে তৈরি হয় ওই জায়গাটার নাম জিন। বুঝাতে পারছি না পারি নাই? জি স্যার। কে কে বোঝো নাই জিন কাকে বলে? কে কে বোঝো নাই? এই বুঝছো? জি স্যার। এরপরে যদি না বোঝো তাহলে মুড়ি কিনে নিয়ে যাবা, মুড়ি আর কাঁচা মরিচ নিয়ে বাসায় যে খাবা, ঝালমুড়ি বানায় করবা। জিন হচ্ছে ডিএনএ এর সেই সুনির্দিষ্ট অংশ যা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে এমন একটা মেসেঞ্জার আরএনএ তৈরি করে যে মেসেঞ্জার আরএনএ এর ভেতরে একটা পরিপূর্ণ প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংরক্ষিত থাকে। বুঝছো জিনের সংজ্ঞা? বুঝছো? জি স্যার। জি স্যার। জিন কি কাজ করে এটা বোঝা যত সহজ, কিভাবে কাজ করে ওইটা বোঝা কিন্তু অত সহজ নয়। তোমার একটা মোবাইল দিলাম, তুমি দেখো ছবি তোলা যায়, গান শোনা যায়, কথা কওয়া যায়, কত শান্তি, কত, কিন্তু কোনটা কেমনে কাজ করে তোমরা জিজ্ঞেলে তুমি কইতে পারবা? না স্যার। এটার প্রোগ্রামটা যারা ডেভেলপ করছে তারা বলতে পারে। ঠিক তেমনি জিন কি কাজ করে
এটা বোঝা গেছে অনেক জীবের ক্ষেত্রে, যে অমুক জিন এই কাজ করে, অমুকটার জন্য এই গায়ের রং তৈরি হয়, অমুকটার জন্য এই স্বাদ হয়, অমুকটার জন্য এই ওজন বাড়ে, অমুকটার জন্য তমুক হয়, তমুকটার জন্য সমুক হয়। কিন্তু ওই জিনটা আসলে কিভাবে কাজ করে, আসলে কিভাবে এনজাইম তৈরি করে, এনজাইমটা কিভাবে বিক্রিয়া প্লে করে, কিভাবে ওই এক্সপ্রেশনটা করে, এটা কিন্তু খুব জটিল প্রক্রিয়া, খুব কঠিন প্রক্রিয়া। তবে বিজ্ঞানীরা বসে নাই, বিশেষ করে আদিকোষী যে সমস্ত জীব আছে তাদের তো জিন থাকে পরিমাণে। একটা ব্যাকটেরিয়া, ওর কয়টাই বা জিন থাকে, ওর কামই বা কি? ব্যাকটেরিয়ার কাম কি? খায় দায় ঘুমায় আর গায়ে মানুষের রোগ তৈরি করে, আর কোনো কাম আছে? আমাদের তো হাজার রকমের চিন্তা করা লাগে, কত কাম করা লাগে, আমাদের তো শরীর জটিল। এই জন্য প্রকৃত কোষের ভেতরে জিন কিভাবে কাজ করে এ সম্পর্কে বিজ্ঞানীরা এখনো অত বেশি কিছু জানতে পারেন নাই, কিন্তু আদি কোষের জীব কিভাবে কাজ করে সেটা বিজ্ঞানীরা অনেক ক্ষেত্রে জানতে পেরেছেন, এবং ওইটাকে ওনারা বলেছেন জিন অপেরন মডেল। এটা কি আলোচনা করছি এর আগের দিন? হ্যাঁ, কথা কয় না কেন? না স্যার। জিন অপেরন মডেল। এ কি আবার কার যেন ভিডিও অন হয়ে গেছে? ভিডিও অফ করো। এই ভিডিও অন হয়েছে কার? দেখি কোনটা, গাদাটা কোনটা? এই যে এটা, এটা হচ্ছে, আরে রিঙ্কি পিঙ্কি, ভিডিও অফ কর গরু। হ্যাঁ পিঙ্কি, পিঙ্কি, এবার ঠিক আছে। এখন কথা হয়েছে, উসাইদ আছে, আব্দুল্লাহ উসাইদ, এই যে গ্রুপে অনেকগুলো স্টুডেন্ট আছে ক্লাস করেন, এগুলোর কি করতে পারি? তোমরা আমার একটা বুদ্ধি দিতে পারো? হ্যাঁ? তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি, যেগুলো ক্লাস করেন এগুলোর কি করতে পারি বলো, একটা বুদ্ধি দাও। কি কথা কও না কেন? স্যার কয়েকদিন রেকর্ড দিয়েন না, তাহলেই করি। ও একটা ভালো বুদ্ধি দিতেছে। না স্যার, আমি তো আজকে অসুস্থ ছিলাম, আমি করতে পারিনি স্যার। এরকম দুই একজন তো অসুস্থ থাকতেই পারে স্যার। তুই যে অসুস্থ ছিলে আর কি, সত্যতা কি? স্যার তার জন্য আমার রোজা ভাঙতে হয়েছে স্যার, এত পরিমাণে অসুস্থ ছিলাম ও আচ্ছা, সকালবেলা। আতিকের কথা শুনছি অসুস্থ ছিল। আচ্ছা যাই হোক, ও নাইলে আজকে অসুস্থ ছিল। আরো যে এই যে আজকে এখন ক্লাসে আছে 18 জন, গ্রুপে স্টুডেন্ট আছে 40 জন, আর এই বাকি সবজন অসুস্থ? সবাই অসুস্থ কও? না স্যার। তো গ্রুপে না, গ্রুপে না দিলেই তো হয়। সেটাই করবো, পার্সোনালি কেউ চাইলে দেবো, গ্রুপে দেবো না, ঠিক আছে না? জি স্যার। এখন মনে করো, শোনো, তোমরা তো দেখো আমি আমি মানুষটা কেমন, এই অনেকেই তো অনেকদিন ধরে পড়ো, এতদিনও কি বুঝছো না? তোমরা যে সামান্য কয়টা টাকা দাও, এই বিশেষ করে এই ব্যাকআপের জন্য, একেবারে তো না নিলে খারাপ দেখায়, তাই নিচ্ছি, তাই না? এই সেম কোয়ালিটির পড়াই কিন্তু অন্যরা আবার 1000 টাকা দিয়ে পড়ে, এই সেম কোয়ালিটির পড়া, বরঞ্চ ওদের চেয়ে আমি দেখি তোমাদের পড়ার কোয়ালিটি ভালো হইতেছে, তোমরা স্টুডেন্ট কম তো। তা ঠিক আছে, কথা হয়েছে যে তারপরও এই যদি কোনো স্টুডেন্ট এরকম থাকে যে ক্লাস না করে গ্রুপে থাইকা ঠিকই রেকর্ড টেকর্ড দেখা নোট টোট নিয়া পরে যদি লিভ নেয়, এই সামান্য কয়টা টাকাও দিতে কষ্ট হয়। তো স্যার আমি তো ক্লাস করি নাই, আমার তো মোবাইল ভালো ছিল না, আমার ডাটা কেনা ছিল না, তো অমুক হয়েছে তমুক হয়েছে, এগুলারে কি কোনো জাহান নামে নিলেও সারে? এগুলারে তো জাহান নামের চেয়েও খারাপ জায়গায় নেওয়া উচিত। কি সত্যি না মিথ্যা কও? সত্যি স্যার। এই তো। তারপর আবার করে কি জানো, যদি লিভ নেয়, ধরো 20 তারিখ 25 তারিখ লিভ নেয়, যখন বেতনের জন্য চাপাচাপি করে তখন তো লিভ নেয়। তারপর যদি বলি কি ব্যাপার তুমি আগে লিভ নাও না কেন, স্যার মনে ছিল না, স্যার খেয়াল ছিল না। এই সব দুর্নীতি চলে। করোনা কি দুনিয়ায় এমনি আসছে বেটা? করোনা তো আল্লাহর গজব, আল্লাহর গজব। আমরাই আর ডাইকে নিয়ে আসছি। এই করোনা থাকবে, এরপর আরো বড় বড় করোনার চেয়েও বড় বড় গজব আসবে, আসতে আছে, অসুবিধা নেই, অপেক্ষা করো। মানুষ এখন আর মানুষ নাই, মানুষ গেছে পশু হইয়া, কথা বুঝতে পারছি? পশুর চেয়ে অদম। আমরা অশিক্ষিত, যারা শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে মানুষ খারাপ হয়ে গেছে। অশিক্ষিতরা তবুও একটু বলা যায় যে তারা জানে না, বোঝে না, অভাব। শিক্ষিত মানুষের মধ্যে যে কত খারাপ, যা ঘটতেছে দেখতেছি, আল্লাহর গজব। এখন
এই জিন অপেরন মডেলটা আসলে কি সেটা একটু কথা বলবো। রিঙ্কি পিঙ্কি, জি স্যার। রোজা রইছো? না স্যার, হ্যাঁ, খাওয়া দাওয়া করে রাখছি। খাওয়া দাওয়া করে রাখছো, ভালো করছো। ইফতার পার্টি দিলে তো আসতা না ঠিকই, তাহলে তো সে সময় বলতা না যে স্যার আমি হিন্দু, আমি আসবো না। সবাই মিলে ইফতার করতে স্যার পারতাম। অবশ্যই। দুর্ভাগ্য এবার পারলাম না করতে। সবাই মিলে ইফতার করি কিন্তু আমি, খুব মজা হয় ইফতার পার্টিতে। কবে যে আবার সেই দিন ফিরে পাবো আল্লাহ। এটা কি রিঙ্কি? এটা একটা চাকু মনে করো। হ্যাঁ, এটা একটা ছুরি। হ্যাঁ, ছুরির আমরা কাটবো এই জায়গাটা দিয়ে, যে জায়গাটা দিয়ে আমরা কাটবো ওইটাকে আমরা বলতে পারি ফলা, ব্লেড। আর এই জায়গাটাকে আমরা বলবো হাতল বা হ্যান্ডেল, ঠিক না? আচ্ছা, তুমি এই হাতল বাদ দিয়ে শুধু ফলাটা দিয়ে যদি কাটতে যাও, ভালো করে কাটতে পারবা? ধরবা কোন জায়গায়? না স্যার, পারবো না। পারবে না, পারবে না। আবার ফলা বাদ দিয়ে হাতলের কোনো মূল্য আছে? না স্যার। মূল্য নেই। দুইটারই দরকার আছে, ঠিক না? জি স্যার। হ্যাঁ, এই যে ডিএনএ, বিজ্ঞানীরা যেটা দেখছে আর কি আদিকোষী জীবের ক্ষেত্রে, ওরা দেখলো যে মনে করো এটা একটা জিন, আদিকোষী জীবের এটা একটা ডিএনএ খন্ড, এটাই এই জায়গাটুকুর মধ্যে একটা জিন আছে। এখন ওরা দেখছে এই জিনের একটা অংশ আছে যেটা দিয়ে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আরএনএ তৈরি হয়, আর একটা অংশ আছে ওইটা আরএনএ তৈরিতে অংশগ্রহণ করে না। কিন্তু এই যে আরএনএ তৈরি হবে যে অংশটা দিয়ে, কিভাবে আরএনএ তৈরি হবে সেটা আবার এইটা কন্ট্রোল করে। চাকু দিয়ে যখন তুমি কাটবা, কোন জায়গা দিয়ে পোস্টটা দিবা, চাকুটা বাঁকা করে ধরবা না সোজা ভাবে ধরবা, এটা যেমন হাতল কন্ট্রোল করে, হাতলটা ধরার উপরে নির্ভর করে চাকুটা কোন দিকে যাবে, কিভাবে কাটবে। ঠিক তেমনি এই জিনের একটা অংশ আছে যেটা দিয়ে সরাসরি এমআরএনএ তৈরি হয়, কাটার কাজে ব্যবহৃত হয়, আর এটা হচ্ছে হাতলের মতো। এই অংশটা এমআরএনএ তৈরিতে ব্যবহৃত হয় না, কিন্তু সামনে যে অংশটা এমআরএনএ তৈরিতে ব্যবহৃত হবে ওই এমআরএনএ তৈরির কৌশলটা ও এখানে বসে কন্ট্রোল করে। বুঝাতে পারছি না পারি নাই? জি স্যার, বুঝছি। যে অংশটা আরএনএ তৈরিতে ব্যবহৃত হয় না তাকে বলে ইন্ট্রন, আর যে অংশটা আরএনএ তৈরিতে ব্যবহৃত হয় সরাসরি তাকে বলে কি বলে? স্যার এক্সন। এক্সন। এই ইন্ট্রন আর এক্সন এই দুইটাকে একসাথে বলে জিন বা সিস্ট্রন। জিনের অপর নাম হচ্ছে সিস্ট্রন। ইন্ট্রন এবং এক্সন দুইটাকে একসাথে বলে জিন বা সিস্ট্রন। এখন এই যে ইন্ট্রন, সে তো আরএনএ তৈরিতে অংশগ্রহণ করে না, কিন্তু তার হাতে কিন্তু কন্ট্রোল রুম হচ্ছে এটা, কন্ট্রোলিং রুম হচ্ছে এটা। এইখানে অনেকগুলো সুইচ আছে, এক একটা সুইচের এক এক রকমের কাজ। একটা সুইচের নাম হচ্ছে প্রোমোটার, ওইটার সাথে আইসা এই ট্রান্সক্রিপশন করতে গেলে যে এনজাইম লাগে আরএনএ পলিমারেজ, সেটা আইসা যুক্ত হয়। আরেকটা সুইচের নাম আছে অপারেটর। অপারেটর, এই সুইচের চাপ লাগলে এই ভদ্রলোক আরএনএ তৈরি করা শুরু করে। একটা সুইচের নাম আছে রেগুলেটর। এই সুইচের কাজ হচ্ছে কিভাবে আরএনএ তৈরি হচ্ছে তার গতি প্রকৃতি কন্ট্রোল করা বা রেগুলেট করা। আর একটা সুইচের নাম আছে অপ্রেসর, যার কাজ হচ্ছে আমরা যখন কোন একটা অডিও ভিডিও দেখি একটা অপশন আছে না পজ, পজ মানে কি? জি স্যার, থামায় রাখা। এই রকমের একটা সুইচ আছে অপ্রেসর, থামায় রাখে আবার ছেড়ে দেয়, থামায় রাখে আবার ছেড়ে দেয়। সবাই মিলে একসাথে কাজ করে,
সবাই কিন্তু কাজ করে এবং এরা সবাই থাকে ওই ইন্ট্রনের মধ্যে। প্রোমোটর, অপারেটর, রেগুলেটর, অপ্রেসর সবাই আছে ইন্ট্রনের মধ্যে। কারো কাজকে খাটো করে দেখার দরকার নেই, সুযোগ নেই। সবাই কাজ করে বলেই স্মুথলি এক্সন এমআরএনএ তৈরি করতে পারে। এই যে একটা সিস্টেম বিজ্ঞানীরা চিন্তা করেছেন বা ফাইন্ড আউট করেছেন, এই জিনিসটাকে বলা হয় জিন অপেরন মডেল। বুঝাতে পারছি না পারি নাই? জি স্যার বুঝছি। স্যার হ্যাঁ বলো। স্যার আমি স্যার নোটটা করছিলাম, নোটে তো স্যার এই এই যে রেগুলেটর এইসব কথা তো পাইনি স্যার। তুই নোট করছিলি, তোর নোট পাইলি কি তুই? স্যার আমাদের গ্রুপে যে দিছি এটার মধ্যে গ্রুপে যে দিছি সেখানে কি জিন অপারেন্ট মডেল আছে? না জিনের এমনিতে তাহলে একটা তুই পাবি কেমনে? বৈশিষ্ট্য লেখা। জিন অপারেন্ট মডেল তো দেই নাই গ্রুপে, মনে হয় দিছি। না স্যার, না স্যার, এমনিতে পারবি স্যার কেমনে? জিন টাইটেল দিয়ে শেষ পর্যন্ত জিন টাইটেল দেয়া, জিনের ব্যাপারে কথা বলা আছে, যে অমুকটার নাম জিন, অমুকটার নাম পরি, অমুকটার নাম পেতনি, এইসব আছে, কিন্তু জিন অপারেন্ট মডেল তো দেই নাই। না স্যার। জিন অপারেন্ট মডেল জিনিসটা আমি বলে দিলাম, বুঝাই দিলাম, এটা পারলে বই দেখে নোট করবা। বুঝছো জিনিসটা? বুঝছো না বুঝো নাই? জি স্যার ভালোভাবে বুঝছি। এই আমরা যে মোটরসাইকেল চালাই, মোটরসাইকেলে কতগুলো জায়গা লাগে? একটারে কয় ব্রেক, হাতের মধ্যে থাকে, পায়ের মধ্যে থাকে, ডাইন হাতে। আর বাম হাতে যেটা থাকে ওইটারে কি বলে? ক্লাস। ক্লাস। আবার পায়ের মধ্যে বাম হাতের মধ্যে একটা থাকে, ওইটারে বলে গিয়ার, তাই না? তাহলে এই ব্রেক, ক্লাস, গিয়ার সবগুলো মিলে মোটরসাইকেল চালান লাগে। কোনোটা বাদ দিয়ে চলে? যারা বাইক চালায় তারা বোঝো না? ওই রকম ট্রান্সক্রিপশন হইতে হলে ইন্ট্রনের মধ্যে প্রোমোটর, অপারেটর, রেগুলেটর, অপ্রেসর যা কিছু আছে সবাইরে নিয়েই কাজ করা লাগবে, কেউ রে বাদ দিয়ে কেউ চলতে পারবে না। বুঝছো? জি স্যার। ভালো করছে। এবার আরেকটা সংজ্ঞা বলি। এই যে অনেক সময় হয় কি জানো, বিজ্ঞানীরা একটা টেকনোলজি অ্যাপ্লাই করে, ওটাকে বলে, আমার তো কথা বলতেই ভালো লাগতেছে না, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটা ওরা করে কি জানো, এই ধরো ডিএনএ থাকে না বা জিন থাকে না, এর অংশ বিশেষ কাটে, আবার আরেকটা থেকে এটা জোড়া লাগাই দেয়, এখান থেকে কেটে বাদ দেয়, বিভিন্ন কাজ করে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়ো তাহলে এগুলো জানতে পারবো আরো ভালো। তোমাদেরও আছে, কোন একটা চ্যাপ্টারে অল্প একটু আছে, সেখানে পড়াবো আমি। এখন কথা হয়েছে যে চাইলেই কিন্তু, তাইলে তো কি কয় ওটারে, তাইলে তো সবাইরই একেবারে এমন ভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে ছাড়িয়ে দিত, আকাম কুকাম আর কিছু করতো না, সব ভালো মানুষ হয়ে যেত। হ্যাঁ, বাপ মায়েরা খালি মাই পোলার খালি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতো, যে আমার জন্য একটা ভালো পোলা হয়, আমার জন্য একটা সুন্দর একটা মাইয়া হয়, বিয়ে দিতে পারি তাড়াতাড়ি, ভালো। এই কাম করতো না খালি, আমার পোলা যেন সালমান খান হয়, খালি টাকা আয় করবে আর আমি খামু বই বই। সেটা তো সম্ভব না। কারণ কি, সব জিনে, সব জীবের সব জিনে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অ্যাপ্লাই করা যায় না। কথা বুঝছো? জি স্যার। কোন জীবের কোন জিনে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অ্যাপ্লাই করা যায়, এবং যে জিনের ক্ষেত্রে এটা করা যায় সেই জিনকে বলা হয় রেকন। কি বলে? স্যার রেকর্ড। আবার অনেক সময় হয় কি, ধরো একটা সিনেমা আছে না হাল্ক, দেখছো? জি স্যার। বিরাট একটা না। মানুষ থাকে, যারা মুভি টুভি দেখো তারা তো জানো, বিশাল একটা সাইজের দৈত্যাকার মানুষ থাকে না? এখন মনে করো তুমি মনে করো ঠ্যাং ভাঙছে, গেছো এক্সরে করতে, গেছো, এখন এক্সরে ম্যান করছে কি তোমারে, এক্সরে আবার একটা ইউনিট আছে, বিম,
তোমার দেওয়া লাগবে 50 বিম, ভুলে ওজন মেশিনে চাপে কত বিম দিয়েছে? স্যার 500। 500। তোমার অবস্থা হবে কেমন জানো? এক্স রে কিন্তু খুব ভয়াবহ জিনিস। ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, এক্স রে, ইউভি রে, গামা রে, কসমিক রে, ওগুলা যখন কোষের ভেতর দিয়ে যায়, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য তো ওগুলা এই জিনের ভেতরে আঘাত করতে করতে যায়। এখন যদি ওই রকমের বেশি মাত্রার ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য যায়, তোমার জিন ভেঙে চুরে দিয়ে চলে যায়। এখন এমন একটা জিন ভেঙে দিয়ে চলে গেল যে জিনটার কাজ হচ্ছে তোমার কোষ বিভাজন কন্ট্রোল করা। তোমার মনে করো এই যে নাক আর কান আর হাত অথবা জিহ্বা, এগুলো ছোটবেলায় যা ছিল তার চেয়ে একটু বড় হয়েছে না? একেবারে লেদু লেদু বাবু যে, তার নাকটা যতটুকু তার চেয়ে তোমারটা একটু বড় না? জি স্যার। কিন্তু লেদু বাবুর যে হাত, তার চেয়ে তোমার হাত প্রায় 4-5 গুণ বড়, সত্য না মিথ্যা? জি স্যার। জি স্যার। কিন্তু তোমার নাকটা কি ওই লেদু বাবুর চেয়ে 5 গুণ বড়? না স্যার। নাকটা, হ্যাঁ, তাইলে কারণটা কি? কারণ হচ্ছে ওইখানে যে কোষগুলো আছে, সেই কোষগুলোর ভিতরে ওই রকমের ইনফরমেশন দেওয়া আছে যে তুমি এই সার্টেন টাইম পর্যন্ত ডিভাইড হবা, বিভাজিত হবা, এতটুকু বড় হবা, তারপর তুমি চুপ থাকবা। আর হাতের মধ্যে বলে দিছে তুমি এত বছর বয়স পর্যন্ত বড় হবা, তারপর আর তুমি কিন্তু বড় হবে না, তাই না? আর নাহলে যদি নাকের মধ্যে তথ্য দেওয়া না থাকতো, তাহলে নাক দিয়ে হাতের মতো লম্বা হইয়া মাটিতে টাক লাগবে, ঠিক না? জি এখন স্যার। এখন তোমার এক্স রে যখন তোমার ভিতর দিয়ে পাস করে দিয়েছে 500 পাগলায়, তোমার তো ওই জিন ভেঙে দিয়ে গেছে যে জিনের কাজ হচ্ছে কোষ বিভাজনটাকে কন্ট্রোল করা। তাহলে কি হবে? যে রাত্রি ঘুমাই রয়েছে, পরের দিন দেখবা তুমি বাইরে এসে একটা বিরাট দৈত্য হয়ে হালকা। এই জিনিসটাকে বলা হয় মিউটেশন। কি বলে? মিউটেশন। বাংলায় বলে পরিবৃত্তি। ইউভি রে, গামা রে, কসমিক রে, হ্যাঁ, এই যে আল্লাহ লাগে খালি পাল্লা দেবা তোমরা, আর তো পারবা না কিছু, পাল্লা দেবে আল্লাহ লাগে। এই যে সূর্যের আলো পৃথিবীতে আসে, এই সূর্যের আলো যদি ফিল্টার হয়ে পৃথিবীতে না আসতো, ডাইরেক্ট যদি আসতো, হ্যাঁ রে পাগলা, একদম সব জিন ভেঙেছে উল্টোপাল্টা হয়ে যেত। কারণ সূর্যের আলোর ভিতরে একটা রে আছে যার নাম কসমিক রে, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, আলট্রাভায়োলেট রে, এটাও আছে। এগুলো খুবই ক্ষতিকর। কিন্তু পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা উপরে আবার একটা চাদর বিছায় দিছে, তার ভেতর থেকে যখন আসে তখন ওই চাদরটা এই ক্ষতিকর তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে শোষণ করে রেখে দেয়। সেই চাদরটার নাম জানো? ওজোন স্তর। হ্যাঁ। আর আমরা কি করতে আছি? ওজোন কার্বন স্তরে খালি বড় বড়, এই কারণে স্যার ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়। কার্বন ডাই অক্সাইডের সাথে ওজনের সম্পর্ক নাই। কার্বন ডাই অক্সাইডের কারণে পৃথিবী গরম হয়ে যায়, গ্রিন হাউস ইফেক্ট, সেটা আর একটা জিনিস। ওজনের স্তর আমরা ধ্বংস করতেছি ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস দিয়ে, সিএফসি গ্যাস দিয়ে। এই যত স্প্রে, যত অ্যারোসল, হ্যাঁ, ফুসফাস মারো না গায়ে, ওগুলোর কি কয়? বডি স্প্রে। যত এই তোমার এয়ার কন্ডিশন, এগুলোর ভিতরে যত ফ্রিজ, এর ভিতরে এই ক্লোরোফ্লোরো কার্বন ব্যবহার করা হয়। তবে ইদানিং এটার পরিবর্তে কি যেন একটা অল্টারনেটিভ বের করছে। এই গ্যাসটা এত খারাপ, এইটা উপরে গিয়ে ওজোন স্তরকে ফুটা করে দেয়। আর ওজোন স্তর ফুটা হয়ে গেলে ওখান থেকে যদি একদম সূর্যের আলো আসে, তাহলে কাম বাজবে, ঘটনা 12টা বাজবে। এই জিনের ভেতর দিয়ে যখন ক্ষুদ্র তরঙ্গ চলে যায়, সব জিনকে আবার ও নাড়াইতে পারাইতে পারে না, সব জিনকে ভাঙতে পারে না। যে সমস্ত জিনের মধ্যে মিউটেশন ঘটানো সম্ভব, সেই সমস্ত জিনকে কি বলে? মিউটন। তাহলে আমরা জিন কাকে বলে, জিনের স্ট্রাকচার কাকে বলে, ইন্ট্রন, এক্সন, সিস্ট্রন, রেকন, নিউটন সব জানলাম। আর কিছু যদি থাকে নিজেরা পড়ে নিবা, পড়ে যদি কিছু না বুঝো আমাকে জিজ্ঞেস করবা, মনে থাকবে? ওকে স্যার। তাহলে প্রাণীবিজ্ঞান শুরু করলাম। স্যার জেনেটিক কোডের সফটটা কি মুখস্থ করা লাগবে স্যার, যে আরে কোড না, কোডিংয়ের জন্য স্যার? ওই মুখস্থ কলা দিয়ে পাগল হয়ে যাবে। পাগল হইলে তার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়বা কেমনে? খালি বায়োলজি পড়ে পাগল হইলে কাম হইব?
এখন এখানে যারা আছো প্রাণীবিজ্ঞান কি সবাই লাগবে প্রথম চ্যাপ্টার? জি স্যার, হইলে ভালো হয়। যার লাগবে না সে বিদায় নেবা, সোজা হিসাব। আর যার লাগবে সে থাকবা। প্রাণীবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটার নাম, তোমাদের আর একটা সুবিধা আছে, এই চ্যাপ্টারের নোট করা আছে আমার কাছে, প্রাণীবিজ্ঞান চ্যাপ্টারটাও নোট করা আছে প্রথম চ্যাপ্টার। তাহলে সুবিধা না? হ্যাঁ স্যার। কি স্যার ওরকম থাকলে একদিন সুবিধা আর একদিন স্যার যে তোমার মন আল্লাহ ভরাই দিতে পারবে না। না স্যার ওই বললে স্যার সাথে সাথে লেখলে একটা কেমন যেন একটা স্যার ফিলিংস আছে আলাদা। ফিলিংস তো আসে, ফিলিংস তো আসে, সময় লাগে না বেশি। আবার জি স্যার। সময় তো এখন নাই হাতে বেশি। প্রথম চ্যাপ্টারটার নাম কি জানো? প্রাণী বৈচিত্র্য মনে হয় নাকি? স্যার প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই তো ভালো। আমার এত মনে থাকে না কোন চ্যাপ্টারে কি আছে, তাও মনে থাকে না। শুরু করি তাহলে। সবার প্রথম এই শব্দটাতে আমি ফোকাস করলাম, বিভিন্নতা। আর এই শব্দটার ফোকাস করলাম এখন ডাইভার্সিটি কাকে বলে। আগে ডাইভার্সিটি বলি, তারপর ক্লাসিফিকেশন বলি। এই যে আমরা এখন এই মুহূর্তে ক্লাসে যে কজন আছি, এক একজন মানুষ এক এক রকম না, বলো? জি স্যার। জি স্যার। দৈহিক ভাবে, মানসিক ভাবে সবাই আলাদা আলাদা। এটা তো হবেই, কারণ আমাদের ভেতরে তো এক একজনের জেনেটিক সফটওয়্যার এক এক রকম, জেনেটিক ইনফরমেশন এক এক রকম। এই যে জীবের সাথে জীবের যে পার্থক্য, যে বৈচিত্র্য, যে মিল আবার অমিল, এটাকেই বলা হয় ডাইভার্সিটি। এবং এই ডাইভার্সিটিকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে ইন্টার স্পিসিস ডাইভার্সিটি, আর একটা হচ্ছে ইন্ট্রা স্পিসিস ডাইভার্সিটি। ইন্টার স্পিসিস মানে হচ্ছে এক প্রজাতির সাথে আরেক প্রজাতির পার্থক্য। মনে করো মানুষ ভার্সেস কি বান্দর। মানুষের সাথে বান্দরের কত মিল আছে, আবার অমিলও আছে। সবচেয়ে বড় অমিলটা বলতে পারো? স্যার লেজ। তার চেয়েও বড় অমিল আছে। স্যার মস্তিষ্ক কাজ করা কম। জীবনে কোনোদিন দেখছো একটা বান্দর আর একটা বান্দরের মারে, কোপায় খুন করে? দেখছো কোনোদিন? কামড়াই মারে? দেখছো কোনোদিন? একটা বান্দর আর একটা বান্দরের মাইরে ফেলায় দেখছো কোনোদিন? না স্যার। এইখানেই সবচেয়ে বড় অমিল। মানুষ একমাত্র জীব যে তার নিজের স্বার্থে প্রতিনিয়ত মানুষের হাতে মানুষ হাজারে হাজার পৃথিবীতে মারা যাচ্ছে। এরকম যদি একই প্রজাতির এক জীবের কাছে আরেক জীব মারা যাইতো, এক প্রাণীর কাছে আরেক প্রাণী মারা যাইতো, তাহলে পৃথিবীতে অন্যান্য প্রাণী কিচ্ছু থাকতো না, সব বিলুপ্ত হয়ে যেত। বুঝছো? এখানেই সবচেয়ে মানুষের সাথে অন্যান্য প্রাণীর পশুর পার্থক্য। আর কোনো একটা পশু খুঁজে বাইর করতে পারো পৃথিবীতে যে নিজের জাত ভাইরে এরকম মারে? তো মানুষের সাথে এক প্রজাতির সাথে আরেক প্রজাতির যে পার্থক্য, ওটাকে বলে ইন্টার স্পিসিস। কিন্তু একই প্রজাতির মধ্যে পার্থক্য আছে না?
মানুষের মধ্যে এরকম আছে না, ধলা আর কালা, আছে নাকি নাই? জি স্যার আছে স্যার। ধলা আর কালা, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ। তাহলে একই প্রজাতির মধ্যে যে ভেরিয়েশন, এটাকে বলা হয় ইন্ট্রা স্পিসিস ডাইভার্সিটি। তাহলে ডাইভার্সিটি কিন্তু প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ইন্টার স্পিসিস আর একটা হচ্ছে ইন্ট্রা স্পিসিস। এখন এই ডাইভার্সিটি হয় কেন, কারণটা কি? বইতে এই জায়গাগুলো তালগোল পাকায় লেখছে, আমার পছন্দ হয় না। এই জায়গাগুলো যে বইতে লিখছে না, আমার একটু পছন্দ হয় না। আচ্ছা, ডাইভার্সিটির কারণটা কি? ডাইভার্সিটির প্রধান কারণ হচ্ছে জিন, আর সেকেন্ড কারণ হচ্ছে ইকোসিস্টেম। সবচেয়ে প্রধান কারণ হচ্ছে জিন, সেকেন্ড কারণ হচ্ছে ইকোসিস্টেম। তবে এই ইকোসিস্টেমটাকে যে ডাইভার্সিটির কারণ বলা হচ্ছে, এটার সাথে আমি একটু দ্বিমত করি। তবে ওরা বলছে, আমি বলবো, ওখানে পরে আসি, জিনের কাছে আগে আসি। এই যে এত মানুষের ডিফারেন্স, এক প্রজাতির সাথে আরেক প্রজাতির যে ডিফারেন্স, তার প্রধান কারণ কিন্তু জিন, আর অন্য কোনো কারণ নেই। একমাত্র কারণ আমার দৃষ্টিতে হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে জিন। জিনই হচ্ছে ডাইভার্সিটির প্রধান নিয়ন্তা। কিন্তু কিছু কিছু বিজ্ঞানী আবার বলে, যারা বিবর্তনবাদী বিশ্বাসী, ওরা বলে যে পরিবেশ যদি বদলে যায়, তাহলে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য অনেক সময় জীবের মধ্যে বৈশিষ্ট্য বদলে যেতে থাকে, এবং সেই বদলানো বৈশিষ্ট্য ধীরে ধীরে ওর মধ্যে এমন ভাবে স্থায়ী হয়ে যায় যে ওই বৈশিষ্ট্য বংশ পরম্পরায় যেতে থাকে, তখন আস্তে আস্তে ভেরিয়েশন তৈরি হয়। তবে আমি এটার সাথে একমত না, ওরা বলছে। কিন্তু ওরা বলছে যে এই পরিবেশের কারণে যে ভেরিয়েশন তৈরি হয়, ওটা ইকোসিস্টেম ডাইভার্সিটি। ওরা বলছে এই যে দেখেন না, কি মরুভূমিতে যে উট থাকে, কেন মরুভূমিতে উট আসলো কোত্থেকে? উটের আগে অন্য কোনো প্রাণী ছিল, তারপরে এখানে মরুভূমি না থেকে অন্য কোনো রকম পরিবেশ ছিল, পরে আস্তে আস্তে যখন মরুভূমি হয়েছে, ওই প্রাণীটা আস্তে আস্তে নিজেকে মরুভূমির সাথে মানায় নিতে গিয়ে এমন হয়ে গেছে, উট হয়ে গেছে। আমার মাথায় এটা ধরে না। গাছপালার এত অভাব হয়ে গেছে, জিরাফে খাইবে কি? ডালপালা উঁচুতে উঁচুতে ডালপালা, গলা উঁচা করতে করতে জিরাফের গলা উঁচা হয়ে গেছে। এইসব কথাবার্তা আর কি আছে না, ফাঁসে কি কথাবার্তা কিছু আছে না? অনেকে মনে করে যে একটা অঙ্গ প্রত্যঙ্গ, আচ্ছা বলে যে গাছের মধ্যে যে সাপটা থাকবে তার রংটা সবুজ, আর যেটা ঝোপঝাড়ের মধ্যে থাকবে তার রংটা মেটে বা কালো। এখন এই গাছের মধ্যে যেন মানায় থাকতে পারে, এই জন্য সে নাকি নিজে নিজে ইচ্ছা করিয়া তার রং এরকম সবুজ করে ফেলছে, অথবা আস্তে আস্তে তার রং ওই পরিবেশের সাথে মানিয়ে নিতে গিয়ে এরকম হয়ে গেছে। তবে এইসব হয়েছে ফাঁসে কি কথাবার্তা। আসল কারণ হচ্ছে ওইটাই, জিন। একটা সবুজ সাপরে তার 14 গোষ্ঠী ধরে যদি তুমি সবুজ ব্যতীত একটা খয়েরি পরিবেশের মধ্যে ছেড়ে দাও, ওর 14 পুরুষ কোনোদিন কি সবুজ থেকে খয়েরি হবে কোনোদিন? আমার তো মনে হয় হবে না। এই তোমাদের কি বিশ্বাস হবে? স্যার হবে না কোনোদিন। কিন্তু অনেকে বলেন যে এরকমটা হয়েছে, পরিবেশের সাথে মানিয়ে নিতে গিয়ে জীবের মধ্যে অনেক বৈশিষ্ট্য অ্যাডিশন বা ডিলিশন হয়েছে, তাতে করে আবার একটা ভেরিয়েশন তৈরি হয়েছে, ওটা ইকোসিস্টেম ডাইভার্সিটি। ঠিক আছে, বুঝলাম। তাহলে ডাইভার্সিটির কারণটাও জানলাম, আর ডাইভার্সিটির দুইটা টাইপ সেটাও জানো। তোমাদের বইতে করছে কি জানো? তোমাদের বইতে ডাইভার্সিটির যে কারণ বা প্রকারভেদের মধ্যে এইটারও নিয়ে আসছে। ওরা বলছে ডাইভার্সিটি 3 ধরনের, একটা হচ্ছে জেনেটিক, একটা হচ্ছে ইকোসিস্টেম, আর একটা হচ্ছে স্পিসিস। 3 ধরনের ডাইভার্সিটি। জিনের কারণে যে ডাইভার্সিটি হয় সেটা জেনেটিক, পরিবেশের কারণে যে ডাইভার্সিটি হয় সেটা ইকোসিস্টেম, আর প্রজাতির মধ্যে যে ডাইভার্সিটিতে থাকে তাকে স্পিসিস। এটা আসলে এইভাবে লেখা না দরকার ছিল না। আসলে ডাইভার্সিটিটাকে আমরা প্রকারভেদ যদি করতাম 2 ভাগে, তাহলে ভালো হইতো, একটা ইন্টার স্পিসিস, একটা ইন্ট্রা স্পিসিস, এটা ঠিক আছে। আর ডাইভার্সিটির কারণ যদি আমরা বলতাম, তাহলে জেনেটিক হচ্ছে প্রধান কারণ, সেকেন্ডারি কারণ হচ্ছে ইকোসিস্টেম। এইভাবে লিখলে ভালো হতো। এটা হচ্ছে ডাইভার্সিটির টাইপ, আর এটা হচ্ছে ডাইভার্সিটির রিজন। ওরা করছে কি দুইটাকে একসাথে মিলায় ফেলছে। তো যাই হোক, যেভাবে লিখছে ওরা লিখুক, আমি যেভাবে বললাম।
আবার নোটে যেভাবে পাবা ওইভাবে পড়বা। এবার আসো আমরা এই শব্দটার দিকে গুরুত্ব দিই। শব্দটার নাম কি? ক্লাসিফিকেশন। এখন এই যে তুমি মানুষ, তোমার আল্লাহ এত জ্ঞান দিছে, আশরাফুল মাখলুকাত, তুমি তো দেখতেছো যে এত মানুষে মানুষে এত তফাৎ, মানুষের সাথে অন্য প্রাণীর এত তফাৎ, এক প্রাণীর সাথে আরেক প্রাণীর এত তফাৎ, আবার অনেক জায়গায় অনেক কিছুতে মিল। তাহলে আমি বসে রয়েছি কেন? আমি এই প্রাণী বা উদ্ভিদ এদের একটার সাথে আরেকটা যে মিল আছে অমিল আছে এগুলো নিয়ে একটু পড়াশোনা করি না? অবশ্যই পড়াশোনা করার দরকার আছে। তখন তারা কি করলো? তখন তারা উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানে, কলমটাও গেল কই আমার, একটা শাখা খুললো। সেই শাখার নাম হচ্ছে কি নাম? ট্যাক্সোনমি। এটার বাংলা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। হ্যাঁ, এই শাখাটা খুলছে তারা এই কারণে, এইটার মধ্যে তারা এই কামটা করবে। কি কাম করবে? এই জীবের মধ্যে যে এত বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্যটাকে তারা একটা সায়েন্টিফিক ওয়েতে আলাপ আলোচনা করবে। আলাপ আলোচনা করে কতগুলো গ্রুপ তৈরি করবে, কতগুলো দল তৈরি করবে, কতগুলো উপদল তৈরি করবে, তারপরে আলাপ আলোচনা করবে। এই দল বা উপদল কিভাবে তৈরি করবে সে নিয়েও তারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সেটা এরকম, এটার মূল নাটের গুরু হয়েছে কে? হ্যাঁ, উনি হয়েছে নাটের গুরু। উনি একটা কাম করছে। উনি কি কাম করছে? উনি দেখছে যত জীব আছে, উদ্ভিদ, এগুলোর পিছে দিয়ে দেওয়া দরকার। খালি মেসেজ দিতেই থাকে, এটা কেনেন, ওটা কেনেন, এই করেন, তো এটা ছাড় দিছে, এটা ছাড় দিছে, বদমাইশের গোষ্ঠী বদমাইশ। একটা দোকানে একবার গেলেই খালি নাম্বার একটা নিতে পারলে না, খালি খালি মেসেজ। আচ্ছা, এই লিনিয়াস করছে কি, সমস্ত জীবদেরকে একটা কিংডম বানাইছে। কিংডম মানে কি? জগৎ। জগৎ। এরপরে উনি দেখছে একটু একটু পার্থক্য তো আছে। উদ্ভিদের মধ্যে একরকম, প্রাণীর মধ্যে আরেক রকম। তাহলে ঠিক আছে, প্রাণী যারা তারা হবে এনিম্যাল কিংডম, আর যারা উদ্ভিদ তারা হবে প্লান্ট কিংডম। পাইলাম? ঠিক আছে। যেহেতু প্রাণী বিজ্ঞান পড়তেছি, এখন কোন সাবজেক্ট পড়ি? প্রাণী বিজ্ঞান না? তাহলে প্রাণী বিজ্ঞান নিয়ে কথা বলি। ঠিক আছে। এখন এনিম্যাল কিংডম। এখন এনিম্যাল কিংডমের সব কি একরকম দেখতে? মানুষ, ইন্দুর, বান্দর, শিম্পাঞ্জি, বেবুন, কত রকমের প্রাণী আছে, কত রকম। মিউট করো না কেন? আহারে, কথা কই আবার মিউট না করলে হবে? মাইক অন করে অফ করতে হবে। উনি করছে কি, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উনি কয়েকটা গ্রুপ তৈরি করেছে। প্রথম একটা গ্রুপের নাম হচ্ছে পর্ব, ইংরেজিতে যাকে বলা হয় ফাইলাম। উনি অনেকগুলো ফাইলাম তৈরি করেছেন, অনেকগুলো ফাইলাম। যেমন মনে করো, আমরা যারা মেরুদণ্ড আছে, আমাদের মেরুদণ্ডী প্রাণী, আমাদের সাথে আরো কিছু আছে প্রাণী, তাদের জন্য একটা ফাইলাম আছে, পর্ডাটা। আবার মনে করো এই যত কৃমি টির্মি আছে, পেটের মধ্যে পাতলা পাতলা কৃমি আছে, উনি ওনাদের জন্য একটা পর্ব তৈরি করছে, প্লাটিহেলমিনথেস। আবার মনে করো শামুক, ঝিনুক, যত রকমের প্রাণী আছে, উনি ওনাদের জন্য একটা পর্ব তৈরি করছে, মোলাস্কা। এরকম
কোলাস্কা। এরকম মোট 23টা পর্ব আছে। কয়টা? 23টা। এর মধ্যে 9টা পর্বের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী থাকে, আর অন্যান্য পর্বের ভিতরে প্রাণীর সংখ্যা খুব কম। এই জন্য এই 9টা পর্বকে বলা হয় মেজর পর্ব, মেজর ফাইলাম, আর বাকি 14টাতে বলে মাইনর ফাইলাম। এইভাবে উনি সমস্ত প্রাণীদেরকে কতগুলো ফাইলামে ভাগ করছেন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। শামুক ঝিনুক কিরকম দেখতে, কৃমি দেখতে কিরকম, তোমরা তো বোঝোই। এরপর উনি আবার দেখছে, আরে এই যে কয়েকটা পর্ব বানাইলাম, একই পর্বের মধ্যে আবার দেখা যাচ্ছে পার্থক্য পাওয়া যাচ্ছে, কিছু বৈশিষ্ট্যের সাথে একটার সাথে আরেকটার একটু অমিল পাওয়া যাচ্ছে। তখন উনি আরেকটা গ্রুপ তৈরি করলেন, শ্রেণী। দেখা যাচ্ছে একটা পর্বের অধীনে অনেকগুলো শ্রেণী থাকে, একটা শ্রেণীর সাথে আরেকটা শ্রেণীর কিছু না কিছু পার্থক্য থাকে, কিন্তু সবগুলো শ্রেণীর আবার অনেক কিছুতে মিল আছে, এই জন্য তারা একটা পর্বের অধীনে থাকে। এইভাবে উনি শ্রেণীর অধীনে আবার কতগুলো বর্গ তৈরি করলেন। মনে করো এখানে শ্রেণী আছে অনেকগুলো, মনে করো এরকম পর্ব, এটা একটা পর্ব, এটা আরেকটা পর্ব, এটা আরেকটা পর্ব। এই পর্বের অধীনে এই একটা শ্রেণী, এই একটা শ্রেণী, আবার এই একটা শ্রেণী, আবার ওই পর্বের আবার এরকম শ্রেণী আছে, শ্রেণী শ্রেণী এরকম। এখন খেয়াল করো, এই শ্রেণীগুলোর মধ্যে অবশ্যই কিছু না কিছু পার্থক্য আছে, এই জন্য তারা আলাদা হয়ে গেছে, শ্রেণী আলাদা, কিন্তু অবশ্যই এই শ্রেণীগুলোর মধ্যে কিছু না কিছু মিল আছে, এই জন্য তারা এই পর্বের অধীনে। আবার এই শ্রেণীগুলোর মধ্যে মিল আছে বলে তারা এই পর্বের অধীনে। পর্ব যেমন অনেকগুলো আছে, প্রত্যেকটা পর্বের অধীনে আবার শ্রেণী অনেকগুলো আছে, প্রত্যেকটা শ্রেণীর অধীনে আবার অনেকগুলো বর্গ আছে। প্রত্যেকটা বর্গের অধীনে আবার অনেকগুলো পরিবার আছে, পরিবারকে অনেক সময় গোত্র বলে। প্রত্যেকটা পরিবারের অধীনে আবার অনেকগুলো গণ আছে, প্রত্যেকটা গণের আন্ডারে আবার অনেকগুলো প্রজাতি আছে। এইভাবে লিনিয়াস সমস্ত জীবদেরকে 7টা প্রধান দলে ভাগ করেছেন। এই দলগুলোকে বলা হয় ট্যাক্সা। কি বলে? ট্যাক্সা। এই দলে দলে ভাগ করার পদ্ধতিকে বলে ক্লাসিফিকেশন। কিভাবে দলে দলে ভাগ করবা এটাও উনি বলে দিয়েছেন। একটা প্রতিষ্ঠান আছে ICN, ইন্টারন্যাশনাল কমিশন অফ নোমেনক্লেচার, ওনারা এগুলো কন্ট্রোল করেন। কিভাবে প্রজাতি তৈরি করতে হবে, ভাবতে হবে যে এরা সব একই প্রজাতি অথবা এই প্রজাতি ওই প্রজাতি আলাদা, কিভাবে কতগুলো মিল সম্পন্ন প্রজাতি নিয়ে একটা জেনাস তৈরি করতে হবে, কিভাবে অনেকগুলো জেনাস যাদের মধ্যে মিল আছে তাদের নিয়ে একটা ফ্যামিলি তৈরি করতে হবে, কিভাবে অনেকগুলো ফ্যামিলি যাদের মধ্যে মিল আছে তাদের নিয়ে একটা বর্গ তৈরি করতে হবে, কিভাবে অনেকগুলো বর্গ যাদের মধ্যে মিল আছে তাদের নিয়ে একটা শ্রেণী তৈরি করতে হবে, অনেকগুলো শ্রেণী যাদের মধ্যে মিল আছে তাদের নিয়ে পর্ব তৈরি করতে হবে। এই সমস্ত নিয়ম কানুন বাতলে দেয় ICN নামক প্রতিষ্ঠান। এটা নিউজিল্যান্ডে অবস্থিত। আর এই যে দল, এগুলো একটা গ্রুপ বা দল, এই দলগুলোকে বলা হয় ট্যাক্সা। আর জীববিজ্ঞানের যে শাখায় এই বিভিন্ন ট্যাক্সায় ভাগ করার পদ্ধতি বা কৌশল নিয়ে আলোচনা করা হয় তাকে বলে ট্যাক্সোনমি। আর ট্যাক্সায় বিন্যস্ত করার পদ্ধতিকে বলে ক্লাসিফিকেশন। বুঝাইতে পারছি না পারি নাই? জি স্যার, বুঝছি। বৈজ্ঞানিক নিয়ম অনুসারে জীব সমূহকে বিভিন্ন দল বা উপদলে বিভক্ত করার পদ্ধতিকে বলে ক্লাসিফিকেশন। এই দলগুলোকেই বলা হয় ট্যাক্সা। প্রধান ট্যাক্সা হচ্ছে 7টা: পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই 7টা শ্রেণী তৈরি করেছেন বিজ্ঞানী লিনিয়াস। এই জন্য এই 7টা ধাপকে বলা হয় লিনিয়ান হায়ারার্কি।
হায়ারার্কি মানে হচ্ছে সিঁড়ি, সবার নিচের ধাপ হচ্ছে প্রজাতি, তারপরে একটা পরের ধাপ, তারপরে এটা, এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। কোনো একটা জীবের ক্লাসিফিকেশন বলা মানে হচ্ছে ওই জীবের জন্য একটা নির্দিষ্ট পর্ব, নির্দিষ্ট শ্রেণী, নির্দিষ্ট বর্গ, নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট গণ এবং সবশেষে নির্দিষ্ট প্রজাতির নাম থাকবে। সবার নিচের নাম হচ্ছে ওই জীবটার প্রজাতির নাম। এই পদ্ধতিটা প্রবর্তন করেছেন বিজ্ঞানী লিনিয়াস। এই যে ধাপে ধাপে থাকবে, সবার নিচের ধাপে এটা, তারপর আস্তে আস্তে এরকম সিঁড়ির মতো উপরের দিকে উঠতে থাকবে। এই 7টা ধাপকে একসাথে বলা হয় লিনিয়ার হায়ারার্কি। প্রত্যেকটা ধাপকে আলাদাভাবে বলা হয় ট্যাক্সা। জীববিজ্ঞানের যে শাখায় ট্যাক্সা তৈরি করার পদ্ধতি বা কৌশল নিয়ে আলোচনা করা হয় তাকে বলে ট্যাক্সোনমি। আর বিভিন্ন ট্যাক্সায় ভাগ করার কৌশল বা পদ্ধতিকে বলা হয় ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। বুঝতে পারছো না পারো নাই? জি স্যার বুঝছি। সবাই বুঝছো না বোঝো নাই? আজকে এটুকুই, আমি আর কথা বলতে পারতেছি না, আমার মুখ শুকিয়ে যায়। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম।